কি অবস্থা সবার? আমরা কার্তেশীয় স্থানাঙ্ক আলোচনা করতেছিলাম এবং সেখান থেকে কার্তেশীয় এবং পোলারকে কিভাবে কনভার্ট করা যায়, দুইটা বিন্দুর মাঝে কিভাবে দূরত্ব নির্ণয় করা যায়, মূলত এই ধরনের বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো আমরা আজকে যে প্রবলেমগুলো আলোচনা করব এগুলো একটু কনসেপচুয়াল টাইপের প্রবলেম। তো দেখা যাক যে এই প্রবলেমগুলো আমরা কিভাবে ডিসকাস করব। আমাদের এখানে বলা আছে বর্গক্ষেত্রের দুইটা শীর্ষ এ এবং ডি। আমরা জানি যে একটা বর্গক্ষেত্রের জন্য চারটা শীর্ষবিন্দু থাকে। তা আমাদেরকে বলা হয়েছে বর্গক্ষেত্রের দুইটা শীর্ষ যারা কিনা এ এবং ডি, এরা ধনাত্মক এক্স এবং ধনাত্মক ওয়াই এটার উপরে তোমার কি বলো তো অবস্থিত। দেখো ধনাত্মক এক্স এবং ডি বিন্দুটা তোমার ধনাত্মক ওয়াই অক্ষের উপরে অবস্থিত। সি বিন্দুর স্থানাঙ্ক 12,17 হলে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো চলো এটার জন্য আমরা শুরুতেই একটা বর্গ চিন্তা করে নিব। তো আমরা যদি এটাকে একটা বর্গ বলি, সবাই একটু মনোযোগ দাও, এটাকে আমরা একটা বর্গ হিসেবে কনসিডার করে নিলাম এবং বর্গটা মোটামুটি ঠিক এরকম একটা পজিশনে রাখার চেষ্টা করি। ওকে, ফাইন। তো এই বর্গটার জন্য আমাদেরকে বলা হইতেছে কি বলো তো, দেখো একটু খেয়াল করে দেখো, আমাদেরকে বলা হয়েছে বর্গক্ষেত্রের দুইটা শীর্ষ এ এবং ডি। তাহলে এ বিন্দুটা ধনাত্মক কোন অক্ষের উপরে? এক্স অক্ষের উপরে। তার মানে এইটাকে আমরা নাম দিলাম তোমার এ বিন্দু। বোঝো ভালো করে, এটাকে আমরা বলতেছি, এটা নাম দিলাম তোমার এ বিন্দু। তো এটা কিন্তু আমাদের ধনাত্মক এক্স অক্ষের উপরে, মানে কত? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের পজিটিভ দিকে অবস্থিত, বাস। এবং আমাদের আরেকটা বিন্দুর কথা বলা হয়েছে যেটা কিনা আমাদের ডি বিন্দু। ডি বিন্দুটা তোমার কত? ধনাত্মক ওয়াই অক্ষের উপরে প্রতিষ্ঠিত। তাহলে এটা যদি আমাদের ওয়াই অক্ষের উপরে যদি হয়, তার মানে এখান থেকে শুরু করে এটাকে আমরা বলবো এটা কত? 0। সো এই জায়গাটাকে আমরা বলবো কত? এটা মানে কিন্তু তোমার কত আসবে? এটাকে আমরা বলতেছি এটা মানে আসবে তোমার কত? ডি। বাস, সিম্পল জিনিস। সো বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু কয়টা? 4টা। তার মধ্যে 2টা সম্পর্কে ওরা মন্তব্য করছে এবং বলছে যে দেখো এই দুইটা কিন্তু একটা ধনাত্মক এক্স অক্ষের উপরে এবং আরেকটা কিন্তু ধনাত্মক তোমার কি বলতো ওয়াই অক্ষের উপরে অবস্থিত। এবং আমাদেরকে বলা হয়েছে সি বিন্দুর স্থানাঙ্ক 12,17। সি বিন্দুর স্থানাঙ্ক 12,17। তো আমি এটার নাম দিলাম, এটা আমাদের কত? সি বিন্দু। তো সি বিন্দুটাকে আমরা বলতেছি এটা 12, কত আসবে বলো তো? 17। এই যে দেখো সি বিন্দুর স্থানাঙ্ক 12,17 হলে বি এর স্থানাঙ্ক কত হবে? নাম দিলাম এটাকে বললাম বি। তো বি এর স্থানাঙ্ক কত হবে? মানে কত? এক্স, ওয়াই। বুঝতে ভালো করে। সো আমরা এইখান থেকে তোমার যে যে পয়েন্টগুলো ফাইন্ড আউট করছি, দেখো এটা টোটাল একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের বেলায় আমাদের কিন্তু তোমার 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে। যেহেতু আমাদের এখানে 4টা আলাদা আলাদা শীর্ষবিন্দু দেওয়া আছে ভাইয়া, তাহলে এখানে তোমার এ সম্পর্কে মন্তব্য করা হয়েছে ধনাত্মক এক্স অক্ষের উপরে, ডি সম্পর্কে মন্তব্য করা হয়েছে যে তোমার ধনাত্মক ওয়াই অক্ষের উপরে, এবং সি বিন্দুর স্থানাঙ্ক 12,17 এবং বি বিন্দু যেটা দেওয়া আছে এটার স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে বসে। তা আমরা যদি বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই জায়গাটা কিন্তু আমাদের কত হবে? এই জায়গাটা কিন্তু আমাদের হবে তোমার কত বলো তো? এক্স। আর এই জায়গাটা হবে কত? ওয়াই। তো চলো দেখে নেওয়া যাক যে এটা আসলে আমরা কিভাবে বের করতে পারি। এখানে দেখো শুধুমাত্র একটাই পয়েন্ট দেওয়া আছে 12,17। যদি আমি এই বিন্দুটাকে একটু আলাদা করে ড্র করতাম, সবাই একটু মনোযোগ দাও, সে 12,17, এইটাকে যদি আমরা আলাদা করে ড্র করতাম 12, এইটাকে বললাম 17, তাহলে বলো তো কোন জায়গাটা 12? এই জায়গাটা কিন্তু তোমার 12, আর এই জায়গাটা কত? এটা হচ্ছে তোমার 17। সো এই যে 12,17 প্রবলেমটা, তাহলে এতটুকু অংশ যদি তোমার 12 হয় ভাইয়া, তাহলে এতটুকু অংশও তোমার কত হবে বলো তো? এটা মানেও কিন্তু 12 হবে। তার মানে কি আমি বলতে পারি না যে এই যে একটা ওয়াই অ্যাক্সিস দেখতে পাচ্ছ, তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কত? 12,17। তার মানে আমরা যদি এই দূরত্বটার কথা চিন্তা করি, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? 12, এবং এক্স অক্ষ থেকে, এই যে দেখো এটা তো এক্স অক্ষ, তাই না? তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কত বলো তো? 17। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কত বলো তো? 12। তার মানে বুঝতে বাকি নাই যে এই জায়গাটা কত আসবে, এটা কিন্তু তোমার চলে আসবে কত? 12। আর 17 মানে কত? 17 মানে তোমার এই পুরা জায়গাটা, অর্থাৎ 17 বলতে এখানে যেটা বোঝানো হইতেছে, এখান থেকে শুরু করে জাস্ট এই পুরা জায়গাটা মানে কত? এই পুরা জায়গাটা মানে কিন্তু তোমার চলে আসবে কত? এটা হচ্ছে 17। ক্লিয়ার? এটা মানে মোট কথা ওয়াই থেকে দূরত্ব, এই যে দেখো ওয়াই থেকে দূরত্ব যেটা, এটা তো তোমার এক্সের সমান,
আর এক্স থেকে দূরত্ব যেটা এটা তো তোমার কি বলতো বিন্দুর এই ওয়াই এর মানের সমান। এই পর্যন্ত বড় জোর আমরা নির্ণয় করতে পারি, বাট তারপরে বেসিক্যালি আমরা কি করব এটা সম্পর্কে কোনো আইডিয়া আমরা দিতে পারতেছি না। কেন? কারণ এখানে আর কোনো ইনফরমেশন দেওয়া নাই। তবে এই অঙ্কটা একটু ইউনিক। কেন এটা এত চমৎকার অঙ্ক? কারণ এই অঙ্কটার মধ্যে যেহেতু আর কোনো ইনফরমেশন দেওয়া নেই, তখন আমরা কি করব, বর্গক্ষেত্রের হিডেন কনসেপ্টগুলোতে কাজ করার চেষ্টা করব। আমরা জানি বর্গক্ষেত্রের দুইটা বাহুর মাঝের কোণ কত, 90 ডিগ্রি। সো এই জায়গাটাকে আমরা বলবো যে এটা তোমার কি বলতো, এটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? এটা ওকে। এটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই কোণের মানটাকে আমরা আমাদের মতো করে অ্যাজিউম করলাম এটা মানে কত, থিটা। বোঝো, এই কোণের মানটাকে আমরা অ্যাজিউম করলাম এটা কত, থিটা। তাহলে একটা কোণের মান তো 90, একটার মান থিটা, তাহলে বাকি যে কোণটা তুমি দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমাদের কত বলো তো, 90 মাইনাস কত আসবে, 90 মাইনাস থিটা। কেন? যাতে করে তিনটা কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। তুমি চাইলে ট্রাই করে দেখতে পারো, 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস এটাকে বললাম শুধু 90 ডিগ্রি প্লাস এটাকে বললাম থিটা, এরা আর এরা তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কোণের মান কত, এইটা মানে কিন্তু তোমার 180 ডিগ্রি। সো আমরা দেখতেই পাচ্ছি তিনটা কোণকে যোগ করলে কি পাওয়া যায়, 180 ডিগ্রি পাওয়া যায়। আচ্ছা, এইবার এই জায়গাটায় বলো তো যে এই কোণের মানটা কত, এই কোণের মানটা কিন্তু তোমার 90। আচ্ছা, আমরা যদি এটাকে ট্রায়াঙ্গেল চিন্তা করি, আসলে একটা ত্রিভুজ চিন্তা করি, একটা কোণের মান 90, একটা কোণের মান তোমার থিটা, তাহলে এই কোণের মানটা কত হবে বলো? এই কোণের মানটা কিন্তু তোমার চলে আসবে 90 মাইনাস কত বলো তো, এই কোণের মানটা আমাদের চলে আসবে 90 মাইনাস কত আসবে, 90 মাইনাস কত আসবে, থিটা। বা সিম্পল জিনিস। একইভাবে এই ট্রায়াঙ্গেলটার দিকে একটু তাকাও, এই ট্রায়াঙ্গেলটাতে এই কোণের মান 90 মাইনাস থিটা, এই জায়গাটা কিন্তু তোমার কত চলে আসবে, 90। তাহলে একটা 90, 90 মাইনাস থিটা, তাহলে বাকি কোণের মানটা কত হওয়া উচিত, থিটা হওয়া উচিত। ওকে, এবার আসি, এইটা যদি আমাদের কত, থিটা হয়, তাহলে এই জায়গাটা মানে কত, এইটা মানে কিন্তু তোমার 90, এবং এই জায়গাটা মানে কত আসবে, 90 মাইনাস কত বলো তো, থিটা। বোঝো? এবারে আমরা অপোজিট পাশের যে ট্রায়াঙ্গেলটা, মানে এই ট্রায়াঙ্গেলটার কথা বলতেছি, এটার দিকে যদি তাকাও, এটা 90 মাইনাস থিটা, এটা মানে কত, এটা হচ্ছে যে তোমার 90, আর এটাকে কিন্তু আমরা বলতেছি কত, থিটা। মানে ব্যাপারটা দেখছো, মানে সিমুলেশনটা কত জোস বা কত চমৎকার, যে কোণের মানগুলো তোমার কি বলো তো একদিকে তুমি নিলা, বাকি দিকে দেখো অলরেডি তোমার চলে আসছে। কেন? কারণ আমরা জানি যে তিনটা কোণকে যোগ করলে কি পাওয়া যাবে, 180 ডিগ্রি পাওয়া যাবে। তো তিনটা কোণকে যোগ করে যেহেতু 180 ডিগ্রি পাওয়া যায়, তাহলে দেখো বর্গক্ষেত্রের দুই বাহুর মাঝের কোণ 90, যে কোনো একদিকের কোণকে থিটা অ্যাজিউম করলে বাকিটা 90 মাইনাস থিটা হবে। এখন এই দিকে তাকাও, এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে যার একটা কোণ থিটা, একটা কোণ 90, তাহলে বাকিটা 90 মাইনাস থিটাই হবে। আবার এই দিকে ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, একটা 90 মাইনাস থিটা, একটা 90, তাহলে বাকি কোণটা থিটা হবে। আবার যদি অপোজিট পাশের ট্রায়াঙ্গেলটার দিকে দেখো, এটা 90 মাইনাস থিটা, এটা থিটা, তাহলে এটা কত হবে, এটা তোমার 90 হবে। সো আমরা এখান থেকে তোমার 9-10-এর কিছু থিওরি সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি। চলো 9-10-এর থিওরি যদি আমরা একটু আলোচনা করার ট্রাই করি, তাহলে আমরা এখান থেকে তোমার যে জিনিসটা লিখতে পারবো, দেখো 9-10-এর যে আমাদের থিওরামগুলো ছিল, 9-10 একটা থিওরি কী ছিল বলো তো, যে কোনো একটা ত্রিভুজের বেলায় বৃহত্তম বাহুর বিপরীত কোণ সবসময় বৃহত্তম হবে, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ সবসময় কি বলতো, ক্ষুদ্রতম হবে, এবং সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হবে, সমান সমান, অথবা সমান সমান কোণের বিপরীত বাহু কি হবে, সমান সমান। তার মানে আমরা কিন্তু এই লাইনটা এখান থেকে জানি। দেখো, সমান সমান কোণের বিপরীত বাহু কি হবে, সমান সমান। খেয়াল করো, দেখো সমান সমান কোণের বিপরীত বাহু সমান। আচ্ছা, সমান সমান কোণের বিপরীত বাহু যদি তোমার কি বলো তো সমান হয়, তাহলে একটু এই দিকে তাকাও তো, এই কোণের মান কত, 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা হয়, তার বিপরীত বাহু এদিকে তাকাও, এই কোণের বিপরীত বাহুর মান যদি হয় 12, তাহলে এটাও তো 90 মাইনাস থিটা। তাহলে এই কোণেরও বিপরীত বাহু হিসেবে এখানে আমি যাকে দেখতে পাচ্ছি,
এইটা মানেও কত হওয়া উচিত, এইটা মানেও হওয়া উচিত তোমার কি বলো তো 12, বুঝতে ব্যাপারটা। এখন দেখো এই পুরা মানটা তোমার 17, তার মধ্যে এই জায়গার মানটা যদি 12 হয় তাহলে বুঝতে আর বাকি নাই যে এই মানটা তোমার কত আসবে, এটা কিন্তু তোমার চলে আসবে 5। আচ্ছা, এবারে পরের অংশটাতে আমরা যাব। আচ্ছা, আমাকে বলতে পারবা এখানে তোমার থিটা যে কোণটা দেওয়া আছে, থিটা কোণের বিপরীত বাহু কত? 5। থিটা কোণের বিপরীত বাহু কত? 5। এই কোণের মানটাও তো ভাই থিটা, তারও বিপরীত বাহু, এই জায়গাটা মানে আসলে কত আসবে? এই জায়গাটা মানে কিন্তু তোমার কত আসবে? এটা মানে হচ্ছে 5। বোঝা যায় নিশ্চয়ই। তো চলো আমরা এবার আবার দেখা শুরু করি। 90 মাইনাসে থিটা তার বিপরীত বাহু কত? 12। 90 মাইনাসে থিটা তার বিপরীত বাহু কত বলো তো? 12। এটাও কিন্তু তোমার 90 মাইনাসে থিটা, তাইলে তার বিপরীত বাহু কত আসবে? এই যে এই জায়গাটা, এটাও কিন্তু তোমার চলে আসবে কত? এটা তোমার চলে আসবে 12। ওকে, আচ্ছা, এবারে আমরা এটার দিকে তাকাই। এখানে থিটা কোণের বিপরীত বাহু কত? 5। থিটা কোণের বিপরীত বাহু কত? 5। এখানে থিটা কোণের বিপরীত বাহু কত বলো তো? এই জায়গাটা মানে কিন্তু তোমার কত হবে? এই জায়গাটা মানে তোমার চলে আসবে কত? 5। আচ্ছা, আমরা তাহলে আমাদের উদ্দেশ্য যেন কি আর মান বের করা, এক্স এর মান বের করা, ওয়াই এর মান বের করা। আমাদের কিন্তু এক্স আর ওয়াই এর মান কিন্তু বের হয়ে গেছে। কেন? এটা 5, এটা 12, তার মানে এই জায়গার মানটা কত আসবে? এটা তোমার আসবে হচ্ছে 17। আর এই জায়গাটাকে আমরা বলতেছি যে তোমার কত বলো তো? 5। তার মানে একটা হচ্ছে 17 আর একটা তোমার কত? 5। সো বিন্দুটা কত আসবে? বিন্দুটা আসবে তোমার 17,5। তার মানে আমরা এখানে কি বলতে পারি দেখো, বর্গক্ষেত্রের যে কোনো দুইটা শীর্ষবিন্দু, একটা এ এবং ডি, যারা যথাক্রমে ধনাত্মক এক্স এবং ধনাত্মক ওয়াই অক্ষের উপরে কিন্তু অবস্থিত। সি বিন্দুর স্থানাঙ্ক 12,17 হইলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমরা আমাদের মতো জাস্ট বর্গক্ষেত্রের যে তোমার কি বলতো বৈশিষ্ট্য, এটাকে অ্যাপ্লাই করছি এবং এখান থেকে কিন্তু আমাদের ইজিলি কোণের মানগুলোর সাহায্যে এখানে বাহুর যে মানটা আছে এটা কিন্তু ইজিলি বের হয়ে গেছে এবং স্থানাঙ্কের মান দাঁড়াইছে 17,5। চলো আমরা আমাদের এবার পরবর্তী অঙ্কে চলে যাই। ওকে, দেখো পরবর্তী যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে কি দেওয়া আছে? এ ও বি বিন্দুর স্থানাঙ্ক, এখানে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক একটা দেওয়া আছে তোমার কত? 1,1। এখানে বি বিন্দুর স্থানাঙ্কটা মিসিং দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্কটা আমি দিয়ে নিব। তো এ বিন্দুর স্থানাঙ্ক তোমার একটু এদিকে তাকাও সবাই। এ বিন্দুর যে স্থানাঙ্ক এটা আমাদের কত? 1,1। বি বিন্দুটা এখানে মিসিং, একটু কারেকশন করে নাও। বি বিন্দুটা এখানে আসবে তোমার 2, কত? 1। ওকে, তো আমরা এ বিন্দু পাইলাম, বি বিন্দু পাইলাম। এবারে আমাদেরকে বলা হয়েছে সি বিন্দুর স্থানাঙ্ক এইচ, কে। এখন এইচ এর মান পজিটিভ নাকি নেগেটিভ, বা কে এর মান পজিটিভ নাকি নেগেটিভ, এই ব্যাপারগুলো আমরা দেখব। এরপরে বলা হয়েছে বি থেকে সি পর্যন্ত যোগ করলে একটা অতিভুজ পাওয়া যায়, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? আচ্ছা, দেখি আমরা। তো আমাদের প্রথম যেটা কাজ হবে যে আমরা তোমার দেখো, আমাদের প্রথম যেটা কাজ হবে, আমরা দুইটা অক্ষ ব্যবস্থা চিন্তা করব, একটা এক্স এবং বাকিটাকে আমরা নিব তোমার কত? ও ওয়াই। দেখো, একটা এক্স নিলাম এবং আরেকটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের ওয়াই। ওকে, দেখো এই হচ্ছে আমাদের অক্ষ ব্যবস্থা। তাহলে এক্স আর ওয়াই যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে এইটাকে আমরা বলতেছি যে তোমার এটা মূলবিন্দু 0। এবারে আমরা ওদের ভাষ্য বিন্দুগুলোকে স্থাপন করার চেষ্টা করি। আচ্ছা বলো তো, এ বিন্দুর স্থানাঙ্ক কত? 1,1। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক যদি 1,1 হয়, ধরে নিলাম এটা হচ্ছে 1, আবার এই বরাবর এটাও কত বলো তো? 1। ওকে, নাম দিলাম তোমার কত? এটা হচ্ছে এ। বি বিন্দুর জন্য স্থানাঙ্ক 2,1, তার মানে আমি আসলে এটাকে বললাম 1 আর এটাকে বললাম কত? 2, বা আমি যদি আরেকটু বড় করে নিতে পারি চাইলে, খেয়াল করো এটা হচ্ছে আমাদের 1, মোটামুটি এটা হচ্ছে 1। এবার দেখো এটা তোমার কি বলো তো? 2। তাহলে দেখছো 2, এটাও কিন্তু তোমার কত বলো তো? 1। তার মানে এইটা হচ্ছে আমাদের এ বিন্দু, তাহলে এটাকে আমরা নিতে পারি কত? 1,1। এটা আমাদের কত বলো তো? বি বিন্দু, যেটা মানে আমি নিতে পারি কত? 2, কত? 1। আচ্ছা,
এবারে আমাদেরকে বলা হয়েছে যে তোমার সি যে বিন্দুটা আছে, সি বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে, এবং শুধু তাই না, বি থেকে সি কিন্তু তোমার কি বলতো অতিভুজ। এটাই কিন্তু বলা আছে, যেখানে বি আর সি তোমার কি করার কথা বলা আছে, অতিভুজের কথা বলা আছে। তাহলে আমরা একটা কাজ করি, এ থেকে বি পর্যন্ত এটাকে যোগ করে দিলাম, সিটা মোটামুটি এরকম একটা জায়গায় আমরা নিব আর কি, যাতে করে বি থেকে সিটাকে যোগ করে দিয়ে এখান থেকে একটা অতিভুজ পাওয়া যায়, এবং এ থেকে আমরা সিটাকেও এখানে যোগ করে দিব। তার মানে ফাইনালি কিন্তু আমাদের ট্রায়াঙ্গেলটা তোমার কি বলো তো কমপ্লিট হয়ে গেছে। এখন এই ট্রায়াঙ্গেলে তুমি কি দেখতে পাচ্ছ, আমাদেরকে সি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে যে এইটা মানে কত, এইচ কমা কত কে, এটা হচ্ছে সি বিন্দু। আচ্ছা বলো তো, যে কোনো একটা বিন্দুর জন্য, যে কোনো বিন্দুর জন্য আমাদের আসলে কি বলো তো, এটা হচ্ছে এক্স এর মান আর এটা তোমার ওয়াই এর মান। ফর এক্সাম্পল তুমি যে এখানে সিটা দেখতে পাচ্ছ, তাহলে সি বিন্দুটাকে যদি আমি এককভাবে ড্র করে ফেলতাম যে এইটা মানে কত, এইচ কমা কে, তাহলে কি তুমি এখানে দিতা না যে এইটা মানে কত বলো তো, এইটা হবে তোমার এইচ এবং এই জায়গাটা কত হবে বলো তো কে। তাহলে আমরাও কিন্তু চাইলে বলতে পারি যে সি বিন্দুর জন্য, আমাদের সি বিন্দুর জন্য তোমার কি বলো তো এই জায়গাটা কত, এই জায়গাটা কিন্তু ঠিকই 1। তার মানে সি বিন্দুর এইচ এর মান যে 1, এই ব্যাপারে কোনো ডাউট নাই, কারণ এখানে আমাদের এ বিন্দু বলো আর সি বিন্দু বলো দুইটাই কিন্তু তোমার একই লাইনে আছে, একই লাইনে আছে। তাহলে দুইটার জন্যই কিন্তু আমাদের কি বলো তো এক্স এর মানটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কারণ এ বিন্দুতে যাবা আগে 1 বরাবর আসতে হবে তোমাকে, হ্যাঁ 1 বরাবর আসতে হবে, তারপরে 1 বরাবর উঠতে হবে। তার মানে আর যদি আমরা সিতে যাইতে চাই তাও কিন্তু 1 বরাবর যাইতে হবে, দেন একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠতে হবে আর কি, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে এখানে আমাদের আর কোনো ইনফরমেশন গ্যাপ আছে কি না। এখানে আমাদের আরও একটা ইনফরমেশন আছে, যে ইনফরমেশনটা এখানে মিসিং। তো মিসিং ইনফরমেশনটা একটু লিখে নাও, আমি রেড পেন দিয়ে লিখে দিচ্ছি। মিসিং ইনফরমেশনটা এইখানে যেটা দাঁড়াবে সেটা হইতেছে যে তোমার ত্রিভুজ এ বি আর এটা কত বলো তো সি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এটা এখানে দেওয়া নাই, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 1। ওকে, এই যে এতটুকু ডাটা মিসিং ছিল, মিসিং ডাটাগুলো আমি দিয়ে নিলাম। তার মানে আমাদের এখানে তুমি যেই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ ভাইয়া, এই ট্রায়াঙ্গেলটার আবার একটা এরিয়াও দেওয়া আছে, এবং এই এরিয়ার মান কত দেওয়া আছে, এই এরিয়ার মান দেওয়া আছে তোমার কত 1। তার মানে আমাদের কিন্তু এখানে এ পয়েন্টটা দেওয়া আছে, বি পয়েন্টটা দেওয়া আছে, সি বিন্দুটা বের করতে বলছে। যদিও বা সি বিন্দুর এইচ এর মানটা কত 1, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, শুধুমাত্র সি বিন্দুর কার মান বের করবো, কে এর মানটা বের করব। তো চলো দেখে নেওয়া যাক কে মানে আসলে কোন জায়গাটা মিন করে। ওকে, এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, এখন আমাকে বলো যে এই জায়গায় অন্তত হাইটটা যেটা, এই হাইটটাকে আমরা আসলে কি বলতে পারি। দেখো হাইটটাকে আমরা আসলে কি বলতে পারি, নাম দিলাম এটা হচ্ছে কত সি এ। এইটা পাইলেই কিন্তু আমরা ওভারঅল তোমার কার মানটা পাবো, কে এর মানটা এখান থেকে বের করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক যে এটা আমরা আসলে কিভাবে বের করি। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ডান দিকে তাকাও, ত্রিভুজ এটাকে বললাম এটা এ বি, এটা কত বলো তো সি। ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু কত, হাফ ইন্টু কত ভূমি, ভূমি কত এখানে, ভূমি হচ্ছে যে তোমার কত এ বি, আর ভূমি ইন্টু কত উচ্চতা, উচ্চতা মানে কত এ থেকে তোমার কত আসবে, এ থেকে তোমার আসবে কত সি। আচ্ছা এই যে আমরা এই পর্যন্ত নিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, এইটা হচ্ছে 1 ইজ ইকুয়াল টু এটা কত আসবে হাফ, এটাকে আমরা বলবো তোমার কত বলো তো এ বি। তাহলে এ থেকে বি কি দেওয়া আছে, দেখা যাক এ থেকে বি বলতে বেসিক্যালি কোন জায়গাটাকে বোঝায়। এ থেকে বি মানে কিন্তু এতটুকু জায়গা, বোঝো এ থেকে বি মানে কিন্তু তোমার এতটুকু জায়গা, এতটুকু জায়গা মানে কিন্তু তোমার এই অংশটা। তো বলো তো এটা কেমনে বের করা যায়, এখান থেকে শুরু করে পুরাটা তোমার কত ভাইয়া 2, আর এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে 1। তাহলে 2 থেকে যদি আমি 1 বাদ দেই তাইলেই তো মাঝখানের এই জায়গাটা পাওয়া যায়, আর 2 থেকে 1 বাদ দিলে পাওয়া যাবে কত 1, তাই তো। তার মানে হাফ ইন্টু ভূমি, অর্থাৎ এটার মান কত আসবে, এটা 1, এবং এসি যেটা দেওয়া আছে এটা মানে তো আমরা জানি না, আমরা তো চেষ্টাই করতেছি এটার মান বের করার জন্য। এটার মান বের করতে পারলেই তো তোমার কত কে এর মানটা পাওয়া যাবে। তো দেখো আমরা এখানে তোমার এসি এর মান যদি বের করতে চাই, তাহলে এসি ইজ ইকুয়াল টু কত আসছে 2। তার মানে আমরা এ থেকে সি বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্সটা বের করা উচিত এটা বের করে দিলাম, এটা বের করে দিলাম, অর্থাৎ এটা মানে কত আসছে, এটা মানে কিন্তু তোমার 2 আসছে, বোঝো ভালো করে।
এটা মানে কত আসছে, এটা মানে কিন্তু তোমার 2 আসছে। কিন্তু সি বিন্দু পাইতে গেলে এটা যদি তোমার এক্স এর মান হয় তাহলে ওয়াই এর মান কিন্তু তোমার এই পুরাটা, বোঝো ব্যাপারটা, ওয়াই এর মান কিন্তু এই পুরাটা। এটা যদি এক্স এর মান হয়, এই যে এটা যদি এক্স হয় তাহলে ওয়াই মানে কিন্তু পুরাটা। এখন এই ওয়াই মানে যদি পুরাটা হয় তাহলে এতটুকু জায়গাতে এমনিতেই এক, এতটুকু জায়গা তো এমনিতেই কত বলো তো এক, তারপরে এতটুকু জায়গা মানে কত বলো তো 2, তাহলে ওভারঅল জায়গা 1 প্লাস কত 2, মানে ওভারঅল জায়গাটা বেসিক্যালি কত বলো তো, এই জায়গাটা মানে কিন্তু 3। তার মানে কে মানে কত দাঁড়াইলো বলো তো, কে মানে এইচ মানে দাঁড়াইলো তোমার কত 1 এবং কে মানে দাঁড়াইলো কিন্তু তোমার কি বলো তো 3। ওকে, লেখা যায় কিনা এই পর্যন্ত, শুধু এইটা বলো। যদি এই পর্যন্ত লিখতে পারো আর কি, তাহলে আমরা এই অঙ্কটাকে আর একটু সামনের দিকে আগানোর ট্রাই করব। কীরকম, এই যে আমরা তোমাকে এ বি প্রোভাইড করছি এবং সাথে তোমাকে বললাম সি বিন্দুর জন্য স্থানাঙ্কের মানটা কত হবে নির্ণয় করো। তো তুমি কি করলা, তুমি চিন্তা করলে যে সি বিন্দু মানে তো আসলে 1,3, তাহলে এতটুকু যদি 1 হয় তাহলে পুরোটা কত আসতেছে, পুরোটা আসতেছে কিন্তু 3, কারণ এই যে দেখো এই জায়গাটা 1 আর এই জায়গাটা কিন্তু তোমার কত বলো তো 2, তাহলে 1 + 2 মানে কত 3। এখন আমরা এইচের মানটা নিয়ে 100% ঠিক যে এইচের মানটা 1ই হবে, বাট কে এর মান 3 হবে, এটাও ঠিক আছে। কিন্তু তখনই কেউ একজন এসে বলল যে ভাই কে এর মানে আমার একটু কনফিউশন আছে। কীরকম, আচ্ছা আমরা কেমনে বুঝলাম এ বিন্দুটা আর বি বিন্দুটা থাকুক এখানে, এ বিন্দু আর বি বিন্দু এখানেই ছিল আর কি, তুমি রেড কালারটার দিকে তাকাও, এ বিন্দু আর বি বিন্দু তো এখানেই ছিল, তাহলে পরে সিটা এদিকেই কেন গেল, সিটা তো এখানেও যাইতে পারতো, মানে সমবাহু যে সমকোণী যে ত্রিভুজটা এইটা তো সে এই দিক দিয়েও গঠন করতে পারতো। বোঝো এখানে যে ত্রিভুজটার কথা বলা হয়েছে যে বি থেকে সি অতিভুজ, এই যে সি এখানে দিলাম, তাহলে বি থেকে সি তো আসলেই অতিভুজ, ত্রিভুজটা তো এমনেও ফর্ম করতে পারতো কি পারতো না, উত্তর হইতেছে এমনেও কিন্তু তোমার ফর্ম করতে পারতো। এমনি করে যদি ফর্ম করে তাহলে আমাকে বলো তো এই যে লাল কালারের ত্রিভুজটা দেখতেছো তার জন্য ক্ষেত্রফলের মান কত 1, তারপরে কত হাফ ইন্টু ভূমি ইন্টু কত উচ্চতা মানে কত এসি, সবই দিলাম। এসি এর মান কত পাইলা, এসি এর মান পাইলা 2। তার মানে এবার কিন্তু তুমি এখান থেকে শুরু করে ভাইয়া এই পর্যন্ত পুরাটার মান কত পাইছো, পুরাটার মান পাইছো 2, মানে এই যে এই জায়গাটা পাইছো কত 2। তাহলে এটা যদি তোমার 2 হয়, বোঝো ব্যাপারটা, এইটা যদি তোমার কি বলতো এই পুরা জায়গাটা যদি তোমার 2 হয়, তার মধ্যে এইটা তো তোমার কত দেখো টোটাল জায়গাটা হচ্ছে তোমার 2, এটা যদি 1 হয় তাহলে এটাও কিন্তু 1, কিন্তু এই 1টা এক্স অক্ষের নিচের 1, নিচের 1, তাই আমি এটাকে 1 দিব না, এটাকে নিব হচ্ছে আমি কত -1। বোঝো এই জায়গাটাকে তোমার এই যে এইটা থেকে আমরা নিব হচ্ছে কত -1। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো তো, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, 1, কত -1। আবার এদিক দিয়ে চিন্তা করলো 1, এটা কত 3, এদিক দিয়ে চিন্তা করলো 1, এটা কত -1। তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু একটা না, সি বিন্দুর স্থানাঙ্ক হবে কয়টা বলো তো, 2টা। বোঝো ফার্স্টে তোমাকে এখানে বলা হয়েছে যে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং প্যারালালি আরও একটা জিনিস দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর জন্য একটা ক্ষেত্রফলের মান এখানে দেওয়া আছে, যেটাকে আমরা বলতেছি 1। এই যে ক্ষেত্রফলের মানটা এখানে দেওয়া আছে, আমাদের যেটা কাজ হবে আমরা আমাদের মতো করে অ্যাজিউম করে নিলাম এবং স্থানাঙ্কের সাহায্যে তোমার কি এইচ এর মানটা তো আগেই বের হইলো 1, কে এর মান বের করতে গেলে ওভারঅল মানটা একবার 3 হইতেছে, আবার কিন্তু নিচের মানটা একবার -1 হইতেছে, সো 1, -1 হতে পারে, আবার 1, তোমার কত বলো তো 3ও হইতে পারে। তো যাই হোক, এবারে আমরা যাব তোমার এই প্রবলেমটা আমরা একটু দেখব। এই প্রবলেমটা আরও মজার এবং চমৎকার। দেখো এখানে বলা আছে যে 0,0, 21,0 এবং 0,21 তিনটা আলাদা আলাদা বিন্দু দেওয়া আছে। তাহলে তিনটা আলাদা আলাদা বিন্দু দ্বারা আবদ্ধ ত্রিভুজের ভিতরে কতগুলো পূর্ণ সংখ্যার বিন্দু আছে, মানে মোট কথা হচ্ছে যে তোমাকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। তোমাকে যদি আমি বলতাম যে এটা একটা এক্স আর এটা একটা ওয়াই, এই তোমার কি মনে হয় না এখানে এরকম অনেকগুলো বিন্দু আছে কি আছে না, আছে তো। তা আমি যদি তোমাকে বলি এই যে দেখো আমি এই ত্রিভুজটাকে লক করে দিলাম, তাহলে এর মধ্যে কতগুলো বিন্দু এরকম কি আবদ্ধ হয়ে পড়বে কি পড়বে না, পড়বে তো। তো ওরা তোমার কাছ থেকে চাইছে কতগুলো পূর্ণ সংখ্যার বিন্দু, কতগুলো পূর্ণ সংখ্যার বিন্দু এরকম আবদ্ধ অবস্থায় থাকবে, কতগুলো পূর্ণ সংখ্যার বিন্দু এরকম আবদ্ধ অবস্থায় থাকবে। কথাটার মানে বুঝি নেই, কথাটার মানে হইতেছে
এইখানে যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক মনে করে নাও যে 1,2, তাদেরকে তুমি অ্যাকসেপ্ট করতে পারবা অ্যাজ এ পয়েন্ট আকারে। কিন্তু কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি 1,3/2 হয়, তাহলে দেখছো এক্সের মানটা পূর্ণ, ওয়াইয়ের মানটা কিন্তু ভগ্নাংশ, এটাকে বিন্দু হিসেবে কনসিডার করা যাবে না। অর্থাৎ এর ভিতরে যদি বিন্দু থাকে তোমার 2, কত বলো তো 5, তাহলে এটা কিন্তু তোমার 2,5/2, এটাকে বিন্দু হিসেবে কনসিডার করা যাবে না, এটাকে কিন্তু বিন্দু হিসেবে কনসিডার করা যাবে। মানে ভিতরে কতগুলো বিন্দু থাকবে সেটাই শুধু বের করতে বলে নাই, ভিতরে কতগুলো পূর্ণ সংখ্যার বিন্দু থাকবে। ভাইয়া পূর্ণ সংখ্যার বিন্দু কথাটার মানে কি? পূর্ণ সংখ্যার বিন্দু কথাটার মানে হইতেছে এরকম ভগ্নাংশ জাতীয় বিন্দুগুলাকে অ্যালাউ করা যাবে না। তো দেখা যাক যে আসলে আমরা এটা কিভাবে করতে পারি। প্রথমে দেখি যে এখানে আমাদের আসলে বিন্দু কয়টা দেওয়া আছে। তো আমরা আমাদের মতো করে প্রথমেই তোমার কি বলতো বিন্দুগুলাকে অ্যাজিউম করা শুরু করব। একটু বড় করে নিতে হবে, কারণ বুঝতেই পারতেছো এখানে অনেকগুলা বিন্দু চলে আসবে। দেখো এই যে আমরা একটা বিন্দু নিয়ে নিলাম, মানে একটা ত্রিভুজ নিলাম আসলে, যার মধ্যে আমাদেরকে একটা বিন্দু হিসেবে প্রথমেই তারা বলার ট্রাই করছে, দেখো এটা কিন্তু 0,0, ফাইন, আমরাও দিলাম এটা তোমার কত 0,0, আর এটা 21,0। দেখো আমি এই বিন্দুটার নাম দিলাম 21,0, আর এই বিন্দুটা কত 0,21, এটাকে আমরা বললাম এটা 0,21। এখন ওরা চাইতেছে এইটার উপরে তোমার কতগুলা বিন্দু আছে, এই যে ঠিক এটার ভিতরে কিন্তু দেখো এই ত্রিভুজের ভিতরে, দেখো ত্রিভুজ না, ত্রিভুজের ভিতরে, এই ত্রিভুজটার ভিতরে কতগুলো পূর্ণ সংখ্যার বিন্দু আছে, এটাই ওরা আমাদের কাছ থেকে জানতে চাইছে যে কতগুলো পূর্ণ সংখ্যার বিন্দু আছে। নট দ্যাট যে এর ভিতরে ভগ্নাংশ অবস্থায় কোনো বিন্দু থাকলে সেটাকে নেওয়া যাবে কি যাবে না। অবশ্যই ভগ্নাংশ অবস্থায় থাকা কোনো বিন্দুকে নেওয়া যাবে না, কারণ ওরা আমাদেরকে বলেই দিছে কতগুলো পূর্ণ সংখ্যার কি আছে বলো তো বিন্দু আছে। কিন্তু এই ত্রিভুজটা গঠন করতে যে বাহুগুলো আছে তাদেরকে কিন্তু আবার কনসিডার করা যাবে না। বোঝনি আমার কথা? এই বাহুগুলোর উপরেও তো কিছু বিন্দু আছে, কারণ অনেকগুলো বিন্দু মিলেই তো একটা বাহু পাওয়া যায়। এই যতগুলো বিন্দু মিলে একটা বাহু পাওয়া যায়, এদেরকেও কিন্তু আমরা তোমার কি বলতো কাজে লাগাইতে পারবো না, বা এদেরকেও আমরা সাথে নিতে পারবো না। ওদেরকে নিতে না করছে শুধুমাত্র এটার ভিতরে, মানে ব্যাপারটা এরকম টাইপের আর কি, এর ভিতরে এক্স্যাক্টলি কতগুলা বিন্দু আছে মূলত এই জায়গাটা বের করতে বলছে। এগুলো বাদ, মানে এই যে পরিধি বা ত্রিভুজের যে বাহুগুলো আছে এগুলো বাদ, এগুলোর উপরকার বিন্দুগুলাও বাদ চলে যাবে। দেখো এবার আমার কাজ কি, আমি যদি তোমাকে এখানে বলতাম যে এটা 0,0, এটা 1,0, 2,0, 3,0, 4,0, 5,0, 6,0, 7,0, এমনি করে 21,0। আচ্ছা তার মানে একটু হিসাব করি চল। এখানে 0,0, তারপরেরটাই কিন্তু 1,0, তারপরেরটাই 2,0, 3,0, 4,0, 5,0, 6,0, মানে আমি তোমাকে একটু গুনে গুনে দেখাই। এদের দেখো সবাই এখানে দেখো 0,0, 0, 1,0, 2,0, 3,0, তার মানে এটা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 15, 16, 17, 18, 19, 20 আর হচ্ছে কত 21, মানে কতগুলো আছে দেখো তো। আমরা যদি তোমার 0 থেকে শুরু করে 21 পর্যন্ত নেই, তাহলে এটা 0, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, দেখছো কোথায় গিয়ে ঠেকছে। তার মানে টোটাল এখানে কত 22টা বিন্দু আছে, 22টা। তাহলে 22টা বিন্দুর মধ্যে এখানে যদি 22টা বিন্দু থাকে, বোঝো এখানে বিন্দু আছে কয়টা, এখানে বিন্দু আছে কিন্তু তোমার 22টা। তো এখানে দেখো 22টা বিন্দু আছে, তাহলে আমি পাশে একটু লিখে দিই তোমার কয়টা বিন্দু, এই যে এই লাইনে লিখবো তোমার কত 22টা বিন্দু। ওকে, এটা যদি 22টা বিন্দু হয়, ঠিক তার এটার উপরের লাইনে এই জায়গাটায় কিন্তু তোমার কত বলো তো, এই যে 1, তারপরে কত 2, তারপরে 3, তারপরে 4, 5, এটা কত 6, এটা কত 7, এটা 8, এটা 9, 10, 11, 12। ভাই এই লাইনে যদি 22টা বিন্দু থাকে, তাহলে এই লাইনে কয়টা বিন্দু আছে 21টা, একটা কম হবে। কারণ দেখো এটার সাথে কিন্তু একটু এই যে দেখছো এই যে একটা কম, মানে এখানে তোমার এই লাইনে যদি 22টা থাকে তাহলে উপরের লাইনে থাকবে কত 21টা। সেমভাবে আমি এখানে তোমার অনেকগুলা লাইন নিব,
এবারে দেখো তো এই লাইনে, এটা আবার তার উপরের লাইন, এই যে দেখছো এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এর ভিতরে তো তোমার কি বলো তো বিন্দু তো আছেই, কতগুলা বিন্দু আছে তার ঠিক নাই, তবে আমরা লাইনের সাহায্যে বের করে দেখলাম যে এখানে বিন্দু আছে কত 20টা। একইভাবে আমরা যদি তার উপরেরটা চিন্তা করি তাহলে বিন্দু থাকবে কত 19টা, তার উপরের লাইনটার কথা যদি বলি তাহলে বিন্দু থাকবে তোমার কত 18টা, এই লাইনটার কথা যদি বলি তাহলে বিন্দু থাকবে কত 17টা, এই লাইনটার কথা যদি বলি বিন্দু থাকবে কত 16টা। তার মানে কত এমনি করে ডট 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 চলতেই থাকবে। এইখানে হয়তো বিন্দু আছে আমাদের 3টা, এইখানে হয়তো বিন্দু আছে 2টা, আর এইখানে বিন্দু আছে কত 1টা। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই ত্রিভুজটার অভ্যন্তরে কয়টা বিন্দু আছে তাদেরকে কনসিডার করা। চলো দেখে নেওয়া যাক। আমাদের এখানে প্রথমেই দেখো এই লাইনে বিন্দু আছে 22টা, কিন্তু দুঃখের ব্যাপার এই 22টার একটা বিন্দুকেও আমরা পূর্ণ সংখ্যার বিন্দু হিসেবে কনসিডার করতে পারবো না, যদিও বা তারা পূর্ণ সংখ্যার বিন্দু। কেন? এই যে 1,0, 2,0, 21,0 এদেরকে নেওয়া যাবে না, কারণ এরা এই ত্রিভুজটা গঠনকারী যে বাহু আছে সেই বাহুটার উপরে অবস্থিত। আর আমরা তো বলেই নিছি ত্রিভুজের গঠনকারী যে বাহুগুলো আছে এবং ওই বাহুগুলো গঠন করতে যে বিন্দুগুলো লাগছে ওগুলাকে নেওয়া যাবে না, শুধু ওই ত্রিভুজটার ভিতরে কয়টা বিন্দু আছে এগুলোকে নেওয়া যাবে। তো দেখো এটা কিন্তু আমরা আসলে নিতে পারবো না। এবার এই 21টাতে আসি। এই 21টার মধ্যে দেখো তো এইটা তো জীবনেও নেওয়া যাবে না, কারণ এটা কিন্তু বাহু গঠন করাতে কাজে লাগতেছে। এটাকেও নেওয়া যাবে না, কারণ এটাও কিন্তু তোমার বাহু গঠন করতে সাহায্য করতেছে। তাহলে পরে ভাই এই বিন্দুটা আর এই বিন্দুটাকে যদি আমরা বাদ দিয়ে ফেলি তাহলে বিন্দু থাকে কয়টা বলো তো? এখানে বিন্দু তোমার আমরা শুরুতেই পাবো হচ্ছে 19টা বিন্দু। তার উপরের লাইনে যাও, 20টা বিন্দুর মধ্যে এইটাকে তো আমি নিতে পারবো না, আর এটাকেও আমি নিতে পারবো না, কারণ এরা ত্রিভুজের বাহু গঠনে সাহায্য করতেছে, এদেরকে নেওয়া যাবে না। আমাকে তো বলছে ভিতরের বিন্দু বের করো, তাই না? তাহলে দেখো তো আমরা এই 20টার মধ্যে থেকে 20টা নিতে পারতেছি না, নিতে পারতেছি তোমার কত 18। এবার 19-এ আসো ভাই, 19টার মধ্যে এই বিন্দুটাকে নেওয়া যাবে না আর এই বিন্দুটাকে নেওয়া যাবে না। কেন? কারণ এই দুইটা বিন্দু কিন্তু ত্রিভুজ গঠন করতে যে বাহুগুলো লাগে সেই বাহুগুলোর সাথে রিলেটেড, তাহলে এই দুটো বাদ। এই 19 থেকে 2 বাদ গেলে তাহলে এটা কত আসবে? এটা হচ্ছে যে তোমার 17। একইভাবে এখান থেকে তোমার কত বলো তো, 2টা বাদ গেলে এটা হয়ে যাবে তোমার কত 16, তারপরে হয়ে যাবে তোমার কত, এটা হচ্ছে 15, এরপরে হয়ে যাবে তোমার কত 14, এরপরে হয়ে যাবে তোমার কত 13, এরপরে তোমার কত 12, এরকম চলতেই থাকবে চলতেই থাকবে। এরপরে তোমার দেখো তো 12, তারপরে তোমার কত ডট 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 ডট, এটা তোমার হয়ে যাবে কত 1। কেন 1 পর্যন্ত আসবে? একটু এদিকে তাকাও, মনে করো এই লাইনটার দিকে দেখো, এই যে এটা এখানে দেখছো বিন্দু আছে, টোটাল বিন্দু আছেই 3টা, তার মধ্যে এইটা কিন্তু তোমার বাদ, এইটা কিন্তু বাদ, তাহলে নিশ্চয়ই মাঝের কয়টা কাউন্ট হবে বলো তো? একটা কাউন্ট হবে। বিন্দু আছে 3টা, এটাও দেখো বিন্দু আছে কয়টা 3টা, এটাও বাহু গঠন করতে সাহায্য করতেছে, আবার এটাও কিন্তু বাহু গঠন করতে সাহায্য করতে, মানে কি কাজে লাগবে কয়টা বলো তো? একটা। তাহলে আমরা এখানে বলতেই পারি এটাই লাস্ট। কিন্তু ভাই এই যে এটাও তো 2টা বিন্দু আছে, আছে তো কি হয়েছে তারা পরিধির উপরে, আছে তো কি হয়েছে তারা পরিধির উপরে বাদ, এটা তো আরও নেওয়া যাবে না, এটা তো আরও বাদ। বোঝা যায়? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে প্রথমে পাইলাম 19টা, তারপরে 18টা, তারপরে 17টা, তারপরে 16টা, তারপরে 15টা, তারপরে 14টা, তারপরে 13টা, তারপরে ডট ডট যোগ করে কত +1, এই সবগুলাকে যোগ করলে তোমার যেই নাম্বার আসবে বেসিক্যালি এতগুলাই পূর্ণ সংখ্যার বিন্দু এই ত্রিভুজটার ভিতরে আছে কি আছে না? আছে কিন্তু। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে উল্টা করে যদি নেই তাহলে কত আসবে? এইটা তোমার কত 1 প্লাস, এটাকে বললাম 2 প্লাস, এটাকে দিলাম 3 প্লাস, এটাকে দিলাম 4 প্লাস, ডট 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 এমনি করে যোগ করব কত পর্যন্ত? 19, মানে হতো 19 পর্যন্ত যোগ করব। এইটা দেখে তোমার কি মনে হয়? এটা মানে কিন্তু পূর্ণ সংখ্যার কতগুলা বিন্দু এই ত্রিভুজের মধ্যে প্রেজেন্ট আছে, জাস্ট তার জন্য কিন্তু আমরা একটা ফর্মুলা পাইলাম বা যোগ করে দিলাম। যোগ করে দিলে দেখা গেল যে এটা পুরোটা একটা সিরিজ ফর্ম করছে, এবং এই সিরিজটা হচ্ছে 1 থেকে 19 পর্যন্ত যতগুলা তোমার কি বলতো সংখ্যা আছে পূর্ণ সংখ্যা, তাদের যোগফলকে রিপ্রেজেন্ট করে। আমরা 1 থেকে 19 কেন, 1 থেকে n পর্যন্ত থাকলে আমরা আসলে কি জানি? দেখো এটাকে যদি আমরা বলতাম 1 2, তারপরে বলতাম 3 প্লাস, এটাকে বলতাম 4 প্লাস ডট 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 প্লাস, যদি n পর্যন্ত বলতাম তাহলে এটার জন্য সমষ্টি কত হবে? n, এটাকে বললাম n+1
ডিভাইডেড বাই কত বলো তো 2। সেমভাবে এখানে একটু আসো তো, বলো তো এখানে আমাদের এন মানে কত ভাইয়া? এখানে কিন্তু আমাদের এন মানে কত 19, তার মানে আমরা যে এন এটাকে দিব তোমার কত এন প্লাস 1 ডিভাইডেড বাই কত 2, তার মানে এটা আমাদের 19, এটা কত আসবে 19 প্লাস কত 1 ডিভাইডেড বাই কত আসবে 2। সো এটা আমাদের আসবে 19 ইন্টু এটাকে আমরা বললাম 20 বাই কত 2, কেটে দাও তাহলে পাবো কত 10, 19 আর 10 গুণ করলে হয়ে যাবে তোমার কত 190টি। তার মানে এখানে আমাদের পূর্ণ সংখ্যার বিন্দু আছে কয়টা? 190টা। আমি আবার বলতেছি, এখানে পূর্ণ সংখ্যার বিন্দু আছে কয়টা? 190টা। মানে 0,0, 21,0 আর 0,21 এই বিন্দু তিনটা দ্বারা যদি কোনো একটা ত্রিভুজ বানানো যায়, তবে ডেফিনেটলি এই ত্রিভুজের অভ্যন্তরে কয়টা পূর্ণ সংখ্যার বিন্দু থাকবে? অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে আমাদের 190টা। কেন? আমাদের নিচের যে লাইনটা যেখানে 22টা বিন্দু আছে তার একটাও নেওয়া যাবে না। উপরে আমাদের লাইনে বিন্দু আছে কত 21টা, কিন্তু কাটা যাবে দুইটা, নিব তোমার কত বলো তো 19টা। 20টা থেকে নিব কত 18টা, 19টা থেকে কত 17টা, যা আছে 2 করে কম। তাহলে এখানে তো 3টা আছে, 2 কম হলে থাকে কত একটা, আর 2টা আছে 2 কম হলে 0, একটা আছে এটা তো নেওয়াই যাবে না। তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত কত পাইলাম আসলে বিন্দুগুলা। অনেকে এই 1 দেখে ভাবে যে এটা মনে হয় এই 1 না, এই 1 মানে হচ্ছে এখানেই শেষ, যে এই যে লাস্ট পয়েন্ট, মানে এটাই সর্বশেষ ভিতরের বিন্দু, এগুলো তো বাইরের, এটাও তো বাইরের, এদেরকে নেওয়া যাবে না। এটা একটা প্রবলেম যেটা কিনা তোমার কি বলতো সিরিজ দিয়ে সলভ করা যায়, তবে এটাকে সিরিজ বাদেও অন্য নিয়ম দিয়েও সলভ করা যায়। চলো আমরা সেটা দেখে ফেলি। তার আগে তুমি একটু এটা দেখো যে এখানে আমাদের একটা এসএস দিয়ে রাখো যাতে করে তুমি বুঝতে পারো। দেখো এবার আমাদের কাজ হচ্ছে আমরা আবার একটা ত্রিভুজ চিন্তা করব, এবং এই ত্রিভুজের বেলায় দেখো এই যেটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের বেলায় এটা কিন্তু আমাদের কত আসছে 0,0, এটা আসছে আমাদের 21,0, এবং এই জায়গাটাকে আমরা বলবো তোমার 0, কত 21। তো এই পর্যন্ত ঠিক আছে। আমাদের টার্গেট কি? এইটার ভিতরে তুমি তো দেখলেই এর আগের অঙ্কটা, সো তুমি বুঝতে পারতেছো যে ভিতরে কয়টা বিন্দু আছে, কেমনে বের করা যায়। তো আমরা জানি যে এটার ভিতরে তোমার কি বলতো যে বিন্দুগুলো আছে এটাকে কেমনে বের করা যাবে। তো আমরা একটা কাজ করি, আমরা এটার বিকল্প সলভ হিসেবে এটাকে তোমার মোটামুটি দেখো বিকল্প সলভ হিসেবে আমরা এই জায়গাটা তোমার কি বলতো বৃদ্ধি করলাম, বা এই জায়গাটা তোমার কত বাড়াইলাম, বা এই জায়গাটা হচ্ছে যে আমরা এরকম একটা জায়গায় নিয়ে আসলাম। দেখো বিকল্প জায়গা হিসেবে আসলে কিন্তু আমাদের এটাই কিন্তু আসল ত্রিভুজ আর কি। আমি এখানে এক্সট্রা করে একটু চিন্তা করলাম। সো এটা 0,0, এটা 21। দেখো তো এই বাহুর লেন্থ কত? এটা হচ্ছে 21, এটাও কিন্তু তোমার কত বলো তো 21। তাহলে এটাও তো তোমার কত আসবে 21, আর এটাও কত আসবে? এটা হচ্ছে তোমার 21। চলো কাহিনীটা কি? এই লাইনে ভাই বিন্দু আছে কয়টা বলো তো? এই লাইনে বিন্দু আছে হচ্ছে যে তোমার 22টা, যেটা তুমি কতটাতে দেখলা আর কি। তার মধ্যে প্রথমটা আর লাস্টেরটা হয় না, তার মানে কত এই লাইনে বিন্দু আছে তোমার কি বলো তো বেসিক্যালি 22টার মধ্যে 22টার একটাও তো কাজে লাগে না। এবার আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু ইরেজ করে দেওয়ার ট্রাই করি। আচ্ছা এই লাইনটাকে আমরা এখান থেকে বাদ দিব আর কি। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, সব বাদ দিয়ে দিলাম। দেখো আমাদের ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের একটা ফিগার দরকার, যেটা আমাদেরকে একটা এক্স্যাক্ট মান দিতে পারে। এটা এক্স, এটাকে বললাম 0, কত, এটা হচ্ছে 0,0, এটা হচ্ছে তোমার 0,21, আর এই জায়গাটা কত আসবে? এটা হচ্ছে তোমার 21,0। আচ্ছা বলো তো এই জায়গাটাকে আমরা আসলে তোমার কি যেন বলতে পারি? এই যে দেখো এটা, এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, তাই না? তো আমি এই ট্রায়াঙ্গেলটার এক্সট্রা পার্ট হিসেবে যেন কোন জায়গাটা নিছিলাম? দেখো এই যে এই জায়গাটা নিছিলাম এক্সট্রা হিসেবে, এক্সট্রা হিসেবে নিছিলাম তোমার হচ্ছে এইটা। বাস, সেটা ছিলই না,
নিচ্ছি। আমাদের দরকার কিন্তু তোমার কি বলো তো এই যে এই জায়গাটার ভিতরে কতটুকু পরিমাণ কি বলো তো বা কয়টা পূর্ণ সংখ্যার বিন্দু আছে, বেসিক্যালি এটা বের করাই হচ্ছে আমাদের গোল বা এটা বের করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমি এখানে একটা কাজ করতে চাই, এই যে মাঝেরটা যেটা এটা আসলে মাঝেরটা যেটা এটাকে তোমার কি বলো তো নাই করে দিতে চাই। তো আমি এটা মোটামুটি এই যে দেখো এই পুরোটাকে তোমার কি বলো তো নাই করে দিলাম। তো পুরোটাকে যদি আমরা নাই করে দেই তাহলে আমাদের টার্গেট হচ্ছে ভিতরে কয়টা আছে আমরা আবার দেখব। তবে তুমি আমাকে বলো তো এটা একটা কী হয়ে গেছে, এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেছে কেন? কারণ এই জায়গাটাও কিন্তু আমাদের 21, এটাও কিন্তু আমাদের 21, এটাও কিন্তু আমাদের 21, এই জায়গাটাও তোমার কত, এটাও হচ্ছে যে 21। তো 21 21 21 20 এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গার যে বিন্দুগুলো আছে এখানে যে 22টা বিন্দু আছে এদেরকে তো নেওয়া যায় না। আমি যদি উপরের লাইনে যাই ঠিক এই লাইনটাতে এই জায়গাতেও কিন্তু তোমার 1 2 3 4 নিচে যদি 22টা থাকে তাহলে এখানেও তো 22টা আছে, 4 5 এটা 6 7 8 9 10 11 12 13 14 15 16 এমনি করে এখানে টোটাল কত 22টা পয়েন্ট আছে। যেহেতু এখানে 22টা বিন্দু আছে তাহলে এখন তুমি আমাকে বলো এই 22টার মধ্যে এটাকে নেওয়া যাবে না, কারণ এটা বাইরের বিন্দু। এটাকে নেওয়া যাবে না, এটা কারণ কি এটা তোমার বাইরের বিন্দু। তাহলে এই দুটো বাদ দিলে বিন্দু থাকে কয়টা বলো তো 20টা। বোঝো? এবার একইভাবে যদি আমরা এই দিক বরাবর একটা লম্বা দাগ দিই তাহলে কিন্তু আবার এই যে এখানেও কিন্তু তোমার 1 2 3 4 5 6 মানে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 এমনি করে করে এখানেও তোমার কত পয়েন্ট আছে 22টা পয়েন্ট আছে। তাহলে 22টা থেকে তোমার কত ওই যে এইটা দেখো 22টা থেকে তোমার কি হবে জানো, এই যে এই পয়েন্টটা বাদ যাবে আর এই পয়েন্টটা কিন্তু তোমার বাদ যাবে। তার মানে আমরা কি বুঝলাম, এই লাইনে আমাদের বিন্দু টেকে তোমার কত বলো তো 20টা, এই লাইনে বিন্দু টেকে তোমার কত 20টা। তাহলে একইভাবে এইখানে তুমি যতগুলা লাইন এমনি করে কি বলো তো আঁকানো যাবে, এমনি করে যদি আমি লাইনগুলা একটার পর একটা যদি তোমার কি বলো তো এরকম করে আঁকাইতেই থাকি আসলে, এবং এখান থেকেও যদি আমি লাইনগুলাকে এরকম যদি নিতেই থাকি তাহলে মোটামুটি তোমার কি দেখা যাবে বলো তো এক লাইনে 20টা। তার মানে এই বরাবরও 20টা, এই বরাবরও তোমার কত 20টা। তাহলে ওভারঅল পয়েন্ট এইটার মধ্যে আছে কয়টা বলো? ওভারঅল পয়েন্ট ভিতরে তাহলে থাকবে কয়টা বলো? ওভারঅল পয়েন্ট তাহলে ভিতরে থাকবে কয়টা? ওভারঅল পয়েন্ট ভিতরে থাকবে তোমার কত এক লাইনে 20টা আর এক লাইনে কত 20টা। তার মানে ওভারঅল পয়েন্ট কিন্তু আমাদের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে যে তোমার 400টা থাকবে আর কি, তাই না? এক লাইনে 20টা, তার মানে কি বলো তো এই বরাবর 20 এই বরাবর 20, তার মানে বর্গক্ষেত্রের ভিতর বিন্দু 20 × 20 এতটা, এটাকে আমরা বললাম এটা হচ্ছে যে তোমার 400টা। এখন আমার প্রশ্ন হচ্ছে এইখানে একটা লাইন ছিল তুমি এটাকে বাদ দিছো তাই না? এই যে দেখো বাদ দিছো। এখন এই লাইনটা তুমি বাদ দিছো তার মানে কি এই লাইনটা কি আসলে এখানে ছিল না? উত্তর হইতেছে ছিল, কিন্তু তুমি এটাকে বাদ দিয়ে হিসাব করছো, বাদ দিয়ে হিসাব করে পাইছো কত 400টা। তাহলে এই লাইনেরগুলোকে বাদ দিতে হবে, কারণ এই লাইনেরগুলোর কি ভিতরে তো আর থাকলো না। এই লাইনের উপরে আমাদের তো বলাই আছে লাইনের উপরে কাউকে নেওয়া যাবে না। তাহলে এই লাইনের উপরেও তো আছে, এই লাইনের উপরে কয়টা আছে একটু খেয়াল করো তো ভাই। এটাও তো আবার 0, এটাও তো তোমার কত বলো তো 21। তার মানে এখানে তোমার কত, এখানেও তোমার টোটাল পয়েন্ট বাদ কয়টা আছে 20টা আছে তোমার কত ভিতরে, খেয়াল করো। আমি কি বলতে পারি না? যেমন এই বিন্দুটার কথাই বললাম, এটা তোমার বললাম এটা 1, তাহলে 1 কমা খেয়াল করে দেখো 1 কমা 20, তাহলে এটা একটা বিন্দু। তাহলে 2 কমা এইটা তোমার কত বলো তো 19, 3 কমা এইটা তোমার কত বলো তো এটা হচ্ছে 18, 4 কমা এইটা তোমার কত বলো তো এটা হচ্ছে 17, তারপরে তোমার কত 5 কমা এটা হচ্ছে 16। এমনি করে তোমার কি বলো তো 1-এর সাথে একটা বিন্দু অ্যাসোসিয়েটেড, 1-এর সাথে একটা, 2-এর সাথে একটা, 3-এর সাথে একটা, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। কারণ 21-এর সাথে যেটা অ্যাসোসিয়েটেড ওটা তো তুমি আগেই বাদ দিয়ে দিছো, কারণ 21 তো তোমার কার উপরে? এটার উপরে। তার মানে এই যে পুরো লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনের উপরেও কিন্তু তোমার বিন্দু আছে কয়টা বলো তো 20টা, তাই না? কারণ কি এই যে 1 কমা 20 এটা কিন্তু একটা বিন্দু, 2 কমা 19 এটা আর একটা বিন্দু, এরকম এই লাইনের উপরে বিন্দু আছে।
তাহলে কি নিব এটা, রেখায় বিন্দু আছে ইজ ইকুয়াল টু কয়টা, 20টা। রেখায় বিন্দু আছে কয়টা, রেখায় বিন্দু আছে তোমার হচ্ছে 20টা। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের, তাহলে ভিতরে মোট পূর্ণ বিন্দু চারশো থেকে 80 বাদ দিলে কত আসবে, এটা হচ্ছে যে তোমার 300, 400 থেকে 20 বাদ দিলে হবে 380। তার মানে আমরা কি বুঝলাম, এইটা বাদেও, খেয়াল করো, তার মানে আমরা কি বুঝলাম, এইটা বাদেও কিন্তু আমাদের টোটাল পয়েন্ট কয়টা আছে দেখো, এইটা বাদে আমাদের টোটাল পয়েন্ট আছে তোমার কত বলো, এইটা বাদে আমাদের টোটাল পয়েন্ট আছে তোমার পূর্ণ সংখ্যার এই ফাঁকা জায়গা আর এই ফাঁকা জায়গা মিলে কত, 380টা। কিন্তু আমাদেরকে বলছে যে তুমি এই ফাঁকা জায়গার মধ্যে, এই যে দেখো এই জায়গাটা আর হচ্ছে যে তোমার উপরের এই জায়গাটা মিলে বিন্দু আছে কয়টা বলো তো, 380টা। তোমার কাছ থেকে আমরা শুধু এই জায়গাটা চাইছি ভাই, এটা তো চাইনি, এটা তো তুমি এক্সট্রা নিছো তাই না, এটা তো তুমি এক্সট্রা নিছো, তাহলে দুই জায়গায় ভাগাভাগি করে 380টা, তাহলে এক জায়গার মধ্যে কয়টা আছে বলো, 380/2। তার মানে ত্রিভুজে মোট পূর্ণ সংখ্যার বিন্দু ইজ ইকুয়াল টু কত হবে জানো, 380/2 কেটে দাও, তাহলে কত পাবা, 190 পাবা। আমার কাছে মনে হয় আগেরটাই বেশি ইজি, তবে এটা হচ্ছে যে থাকে না একবারে তুমি ভিতর থেকে যদি বুঝতে চাও কিছু অংশ এক্সট্রা করে অ্যাড করে নিলা, তাইলে পরে বুঝতে পারবা যে এটার অ্যান্সারও কত আসবে, 190। তার মানে আমরা তোমার মোটামুটি কি দেখলাম, 0,0, 21,0 আর একটা হচ্ছে 0,21। আদৌ কি 190টা বিন্দু আছে কিনা তুমি চাইলে চেক করতে পারো, এবং চেক করার জন্য তুমি বাসায় গিয়ে ছক কাগজে একটা গ্রাফ ড্র করবা, এবং গ্রাফে যে ট্রায়াঙ্গেলটা পাবা দেখবা যে তার মধ্যে তোমার কি বলো তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এমনি করে গুনবা, এবং ওটার অ্যান্সারও তোমার 190 যদি আসে তাহলে বুঝবা যে এটা আসলে পারফেক্টলি কী করতেছে, কাজ করতেছে। সুতরাং আমার যেটা সাজেশন থাকবে, এই অঙ্কগুলো তুমি একটু ভালো করে দেখে নিবা। এই অঙ্কগুলো কিন্তু বইয়ে দেওয়া নাই, এই অঙ্কগুলো গতানুগতিক অঙ্কগুলো থেকে একটু আলাদা, যেহেতু এই অঙ্কগুলো গতানুগতিক অঙ্ক থেকে আলাদা, সুতরাং তোমার কাজ হবে অবশ্যই অঙ্কগুলা ওই বইয়ের যে অঙ্কগুলো আছে তার পাশাপাশি এটা খাতায় সুন্দর করে নোট করে রাখা। আমি তো তোমাকে এর আগেই বলছি যে আমি তোমাকে ম্যাক্সিমাম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তোমার কাজ হচ্ছে তুমি শুধুমাত্র ভিডিওগুলোর সাথে লেগে থাকো, এবং প্রতিদিন আপলোড হওয়া ভিডিওগুলোর সাথে সাথে করে একটু দেখে নাও, যাতে করে তুমি আমার সাথে সাথে আগাইতে পারো। এরপরে আমরা আলোচনা করব প্রতিফলন নামে একটা টার্ম আছে, দেন তারপরে হয়তো আমরা অনুপাতে চলে যাব। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা, দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।